প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে বেশ কিছু আলোচিত খবর আছে, তবে সবচেয়ে আলোচিত খবর বোধ করি হাশ মানি মামলায় নথিপত্রে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন জুরিরা। আমেরিকার ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি কোনো ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। একই সঙ্গে এই হাশ মানি মামলায় আনা 34টি অভিযোগের সবগুলোতেই তিনি গিলটি বা দোষী সাব্যস্ত হয়েছেন। 2016 সালের নির্বাচনের আগে নিজের তখনকার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেয়া অর্থ সংশ্লিষ্ট নথিপত্রে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যাচার করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছিল। এবং এই ক্ষেত্রে রায় ঘোষণার পরপরই জুরিরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তি ঘোষণার দিন হিসেবে জুলাইয়ের 11 তারিখকে নির্ধারণ করেছেন। মোটামুটি এই খবর। তবে এই খবরের প্রতিক্রিয়া আছে, ডেমোক্রেট শিবিরের প্রতিক্রিয়া আছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া আছে। সেসব নিয়ে আমরা কথা বলবো এবং কথা বলবো আরও বেশ কিছু বিষয় নিয়ে, যেমন রাশিয়ার ভেতর হামলা চালাতে ইউক্রেনকে প্রেসিডেন্ট বাইডেনের অনুমতি, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় চায়নার সমর্থনের একটি বিষয় এখানে এসেছে। এবং আশা করছি এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করলেই মূলত আমাদের অনেকখানি আলোচনা হয়ে যাবে। আর আরেকটি প্রশ্ন বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে, সেটি হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাচ্ছেন, এটাই চূড়ান্ত। তো সেই জায়গাতে যদি তিনি দোষী সাব্যস্ত হলেনই, যদি তিনি এখন শাস্তি পান, তাহলে তিনি কি প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন? এই প্রশ্নটি কিন্তু খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে। প্রথমত মামলাটি কেমন হলো তা এবং সেই আলোচনায় যাব। তবে অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সাস থেকে, তিনি এই ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও মোহাম্মদ মালিক। ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। প্রফেসর মেহনাজ মোমেন, আপনি একটু আমাদেরকে বলুন যে এই যে 34টি অভিযোগেই দোষী সাব্যস্ত হলেন সাবেক প্রেসিডেন্ট, এই রায়টিকে এবং এই গোটা প্রক্রিয়াটিকে আপনি কিভাবে দেখছেন? এখানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, এটার এরকম ডিরেক্ট আপনার প্রমাণ না থাকলেও যেটা বলা হয়েছে যে একটা মেটাফর ইউজ করা হয়েছে রেইন, কেউ যদি বৃষ্টি নাও দেখে কিন্তু ধরেন আপনার বাইরে এসে সবকিছু আমরা ভেজা পাচ্ছি, তখন আপনার ধরে নিয়ে বৃষ্টি হয়েছে। এভাবে করে আপনার যে ধরনের প্রমাণ পাওয়া গেছে সেটার সাথে ট্রাম্পকে যুক্ত করা হয়েছে এবং 34টা আসলে এক একটা পেমেন্টের অপরাধ তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এখানে জুরি আপনার খুবই কম, 2 দিন, প্রায় মাত্র 11 ঘন্টা ভিতরে ছিল। তখন এটা নিয়ে আমরা ট্রাম্পের যে কোনো বিষয় নিয়ে যেরকম অনেক প্রতিক্রিয়া হবে এবং যেটা ট্রাম্প বলছেন যে এটা একটা পলিসি সাইজ, তাকে ইলেকশনে তাকে হারানোর জন্য এটা করা হচ্ছে, এগুলো আমরা সবই শুনবো। কিন্তু মোটামুটি ভাবে আপনি যদি দেখেন কি প্রমাণ ছিল, কি মানে কি রায় এসছে, সেখানে তেমন মানে এটা যদি এক্স প্রেসিডেন্ট না হতো তাহলে আপনার এই রায়টা নিয়ে বা এই মামলা নিয়ে তেমন কিছু বলার অবকাশ। এখানে এটাই বিষয় যে প্রথমবারের মতো আমরা দেখছি মানে এইটা একটা এক্স প্রেসিডেন্ট ফেলান হবে। আপনি এর আগে বলছিলেন যে ফেলান হলে তার কি মানে যোগদান করতে পারবেন কিনা নির্বাচনে। খুবই ইন্টারেস্টিং। কোন স্টেটে, আচ্ছা আরেকটা কথা, উনি কিন্তু একটা অ্যাপিল করবেন এবং সেই অ্যাপিলের পরে এটা কখন এই কেসটা হবে, খুব সম্ভবত এটা নভেম্বরের আগে এটা রায় আমরা পাবো না। সুতরাং এই মাঝখান থেকে এই প্রশ্নটি এখন অবান্তরই হয়ে যাবে তাহলে মনে হয়। হ্যাঁ, নাও হতে পারে, অ্যাপিলের পরে খুব দ্রুত হতে পারে। হ্যাঁ, কিন্তু খুবই ইন্টারেস্টিং, কোন স্টেট আছে যেখানে ফেলান আপনার ভোট দিতে পারে না, যেমন ফ্লোরিডা। কিন্তু ফেলান হলে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমন কোনো কথা নাই। কাজে উনি যদি মানে ওনার, আমি ঠিক জানি না কি শাস্তি দেওয়া হবে ওনাকে যদি আপনার কারাগার পাশ দেওয়া হয়, এটা খুবই কমপ্লিকেটেড হবে, কারণ ওনার জন্য অনেক সিকিউরিটি থাকে। তখন কিভাবে করে হবে, মানে এটা একটা আনপ্রেসিডেন্টেড জিনিস এবং এটা করা হবে এটা কেউ জানে না এবং এটা খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার হবে। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা পলিটিক্যাল ইম্প্যাক্ট যদি চিন্তা করেন,
এটার ফলে কি ট্রাম্প বিপুল সংখ্যক ভোটার হারাবেন? আমার কাছে মনে হয় না। 2 নম্বর কথা হচ্ছে, এটার রায় যদি নভেম্বরের আগে না হয় তাহলে ইলেকশনে একটা কারণ সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। এটা আমার কাছে মনে হয় অ্যাপিলের পরে এটা দীর্ঘায়িত হবে। তবে আরো অনেক কেস আছে ট্রাম্পের বিরুদ্ধে, কাজে এইটা আপনার রায়টা যদি অ্যাপিলের এইটার পদ্ধতি যদি শেষ না হয় অন্য কেস কি হবে সেটা আমরা জানি। আচ্ছা, আমি আপনার কাছে অনেক অনিশ্চয়। আমি আপনার কাছে ফিরবো এবং আমার কাছে আমি একটু দুটি দলের প্রতিক্রিয়া নিয়ে মোহাম্মদ মালেক আপনার কাছে আমার প্রশ্ন। প্রথমত, হাসমানি মামলার রায় ঘোষণার পর দেয়া বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পেইন বলেছে, নিউ ইয়র্কে আজ আমরা দেখলাম যে তাদের ভাষায় কেউই আইনের ঊর্ধ্বে নয়। অন্যদিকে ট্রাম্প বলেছেন তিনি শেষ পর্যন্ত লড়াই করে যাবেন, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। তো এইটা তাদের এবং বাইডেন এবং হ্যারিসের নির্বাচনী ক্যাম্পেইনের কমিউনিকেশন ডিরেক্টর মাইকেল টাইলার বলেছেন, ডোনাল্ড ট্রাম্প সবসময় ভুল করে ভেবেছেন যে তিনি তার ব্যক্তিগত লাভের জন্য আইন ভঙ্গ করলে এর পরিণতি ভোগ করতে হবে না তাকে। এখন এটি একটি আইনি প্রক্রিয়ায় তো আছেই। প্রথমত আমরা ধারণা দেখছি বিভিন্ন নিউজে যে কি ধরনের শাস্তি তার হতে পারে, কিন্তু আমরা তো জানি না, জুরি বিচারক শাস্তি দেবেন আইনের বলে। সুতরাং সেটি আমরা আমাদের মতো করে বলতে পারছি না। তবে ওই বিশ্লেষণ অনুযায়ী আপনার কাছে কি মনে হয় এই প্রতিক্রিয়া এবং কি ধরনের শাস্তি আসলে হতে পারে, আপনি কি মনে করেন? না, দেখুন, কি ধরনের শাস্তি হতে পারে সেটি তো আসলে বলা যাবে না, প্রকাশ করা রিয়েলি টাফ। তবে যেহেতু তার যে 34 কাউন্টসে প্রত্যেকটিতেই তিনি জুরিরা গিলটি বলে রায় দিয়েছে, দোষী সাব্যস্ত করেছে, কাজে একটা শাস্তি তো তার হবেই। এবং সেটি কোন মেয়াদে হবে বা কি ফর্মে হবে সেটি হয়তো 11 তারিখে আমরা দেখতে পাবো। তবে যেটি বললেন যে এই যে প্রতিক্রিয়াটা যেমনটি হওয়ার কথা ছিল আমরা তেমনটি দেখেছি। দুই শিবির থেকে যে ধরনের মানে প্রতিক্রিয়া হওয়ার কথা তাই হয়েছে। কারণ দেখুন যে ট্রাম্প কিন্তু বরাবরই যেটি বলে আসছে যে এটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক মামলা এবং তাকে জাস্ট হয়রানি করার জন্য এটা বাইডেনের একটি জাস্টিস ডিপার্টমেন্টকে প্রভাবিত করে তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে কাজগুলো করছে। এটি হলো ট্রাম্প আগে থেকেই বলে আসছে, আজও তিনি সেই কথাই বলেছেন এবং ভবিষ্যতে তিনি একই কথা বলবেন। আর যেটি আপনি বললেন যে বাইডেন হ্যারিসের যে ক্যাম্পেইন থেকে যে প্রতিক্রিয়াটি এসছে সেটিও স্বাভাবিকভাবেই এসছে যে এটি বিচার যদি আপনি আমেরিকার সংবিধান দেখেন তাহলে কি আছে সেখানে যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, তিনি যাই থাকুক না কেন, কাজে তিনি অপরাধ করেছেন এবং আইন তার নিজস্ব গতিতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছে, কাজে তারা সেই কথাটাই বলবে, এটি স্বাভাবিক। তবে এখন প্রশ্ন যেটি হলো, ম্যানেজার একটু টাচ করলেন, সেটি হলো যে ভোটারদের মধ্যে কি প্রতিক্রিয়া হবে, এটি হলো আসল জিনিস। কিন্তু তার কারণটি হলো আপনি যেমন ভূমিকাতে আরেকটি কথা বলেছেন যে তিনি নির্বাচন করতে পারবেন, সেটিও তো ম্যানেজার স্পষ্ট করে দিয়েছেন যে উনি যদি কনভিক্টেড হন এবং ইভেন যদি আপিল করার পর আপিলের রায়েও তিনি কনভিক্টেড থাকবেন, দোষী সাব্যস্ত হন বা তাকে শাস্তি দেওয়া হয়, তারপরেও তিনি কিন্তু ইলেকশন করতে বাধা হবে না। তো বিষয়টি হলো যে এটি হলো একটি প্রশ্ন, তার মানে তিনি ইলেকশন করতে পারবেন, যেহেতু এখন পর্যন্ত রিপাবলিকান পার্টির তিনি প্রার্থী। এখন আরেকটা জিনিস দেখুন যে আপনার এই মামলাটা 11 তারিখ, ঠিক তার একদিন পরেই কিন্তু রিপাবলিকান যে কনভেনশন হচ্ছে রিপাবলিকান পার্টির, সেখানে কিন্তু চূড়ান্তভাবে তাকে প্রার্থী হিসেবে প্রার্থী ঘোষণা করা হবে। এখন সেইখানে রিপাবলিকান পার্টির কনভেনশন এখানে নতুন করে কিছু ভাববে কিনা, এটি একটা সম্ভাবনা আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটিও আসলে আপনি ভাবছেন সেরকম সম্ভাবনা নেই। সম্ভাবনা সেটিও কিন, আলটিমেটলি ট্রাম্প উইল বি দ্য ক্যান্ডিডেট অফ রিপাবলিকান পার্টি ফাইনালি, এবং তিনি ভোট যুদ্ধে থাকবেন। এখন তাহলে ফাইনাল জাজমেন্টটা কারা করবে? যারা ভোটার তারা। এখন আমি যেটি মনে করি যে তার যারা কোর ভোটার বা তার যে বেস ভোটার, তাদের মধ্যে তার অবস্থান আরো শক্ত হবে। তার কারণ তার প্রতিটি ফলোয়ার বা প্রতিটি ভক্তই কিন্তু মনে করেন যে ট্রাম্পকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এই মামলাটি ভিত্তিহীন। কাজে তারা তাদের প্রতি, ট্রাম্পের প্রতি তাদের যে সহানুভূতি সহমর্মিতা, এটি আরো দ্বিগুণ হবে।
আরো ঐক্যবদ্ধ করবে। আচ্ছা, এখানে আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে ধরনের সমর্থন ওনার দেখা যায় বিভিন্ন জরিপে এবং একচেটিয়া রিপাবলিকান দলের, সেই জায়গা থেকে এত বড় একটি তার জন্য, তার সমর্থকদের জন্য রায়টি তো অনেক বড়, আসলে অনেক বড়, কিন্তু সেই অর্থে কিন্তু আমরা প্রতিক্রিয়া কিন্তু যেটি মানে আসলে মানে একজন নেতাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে তাদের ভাষায় এটি তাকে হয়রানি, তাদের ভাষায়। তো সেই রকম প্রতিবাদ করতে কিংবা সেরকম একটা জনমত আমরা কিন্তু রাস্তায় কিংবা অন্য কোথাও দেখতে পাচ্ছি না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দেখুন, এই প্রসঙ্গে কিন্তু আমি জানুয়ারি 6 এর কথা বলছি। রাইট। তার আহ্বানে, তার ডাকে কিন্তু জানুয়ারি 6 এর যে রায়টটি হলো, রিসার্চন হলো, সেটা কিন্তু সেইভাবে ওই ঘটনার পর যেভাবে যারা সংগঠিত করেছিল তাদেরকে যেভাবে আইনের কাছে মানে নথি স্বীকার করতে হয়েছে, এবং আমার মনে হয় তারা সেই কনসিকুয়েন্সটা মাথায় রেখে আর রাস্তায় নামতে রাজি কাজ করছে। তার মানে এই না যে রাস্তায় নেমে তারা প্রটেস্ট করছে না বলেই যে এই তারা ট্রাম্পের পক্ষ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন এই মামলার রায়ের ফলে, তা নয়। কিন্তু আরেকটু কথা, দুঃখিত আমি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি রাস্তায় নেমে প্রতিবাদও করতে পারেন, বিক্ষোভও করতে পারেন, কিন্তু ধ্বংসাত্মক কোনো কাজ কিংবা দেশের ক্ষতি বা আইনের ক্ষতি, গণতন্ত্রের ক্ষতি করতে পারেন না। না না, কিন্তু হয় কি জানেন আপনি, এটি সত্য, কিন্তু যখন মানে শান্তিপূর্ণ এবং প্রতিবাদ বা সংগঠিত হয় রাস্তায়, তখন এটা কি বলা হয় জনতা, আপনি যদি সাইকোলজির ভাষায় বলেন জনতা। আর এই জনতাই যখন আনরোলি হয়ে যায় তখন হয় মব, তাই না? কিন্তু জানুয়ারি 6 যেটি ঘটেছিল সেটি আনরোলি হয়ে গেছিল, হয়তো সেটি মাথায় রেখেই তারা, আর এই জনতা যে কখন মব হয়ে যাবে, আনরোলি হয়ে যাবে, কেউ নিয়ন্ত্রণ করতে পারে যখন রাস্তায় নেমে যায়। ধরেন আজকে 10,000 লোক রাস্তায় নেমে গেল, নেমে যে ওই ঘটনার মানে মোমেন্টাম কোন জায়গায় নিয়ে যাবে কাউকে নোবডি নোজ দ্যাট। তো সেই জন্যই যারা রাস্তায় নামার কথা তারাও কিন্তু আমার মনে হয় একটু সাবধান হয়ে গেছে যে কোনো রিস্ক তারা নিতে চাচ্ছে না। কিন্তু আমি মুদ্রা কথা, আমার যে কথাটি সেটি হলো ট্রাম্পের যারা অনুসারী বা কোর বা বেস, তারা কিন্তু ট্রাম্পের দিক থেকে পিঠ ফিরিয়ে নেবে না। এখন প্রশ্ন হলো যারা এই যে ইন্ডিপেন্ডেন্ট ভোটার, তাদের মধ্যে যে প্রতিক্রিয়াটা সেটি হলো কিন্তু আসল। কারণ দেখুন, আমেরিকার যে ট্র্যাডিশনাল যে মানে মূল্যবোধ আছে, সেখানে ট্রাম্প যে অপরাধগুলো করেছে সেগুলো কিন্তু গঠিত অন্যায়, তিনি এথিক্যালি কিন্তু অনেক ক্রাইম করেছেন, যেটি কিন্তু এই অনেক যারা মানে মরাল ভ্যালু পিপল যারা, তারা কিন্তু জিনিসটাকে ওইভাবে নিচ্ছে এবং তাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভোটারের সংখ্যা বেশি। আচ্ছা, মানে তারা কিন্তু জিনিসটাকে, তার যে এথিক্যাল, আমি মনে করি তার যে বিচার বিভাগের শাস্তি হলো তার সাথে বড় করে দেখবে তার যে ডিগ্রেডেশন বা নৈতিক স্খলন, মানে এই বিষয়গুলোকে কিন্তু প্রায়োরিটি দেবে। এবং এ প্রসঙ্গে কিন্তু আরেকটা জিনিস বলি, আজকেই কিন্তু এই বিচারের রায়কে সামনে রেখেই তার যে ট্রুথ সোশ্যাল আছে, তার যে শেয়ার ভ্যালু, সেটি কিন্তু 8% কমে গেছে মুহূর্তের মধ্যে। কাজেই এটি নিয়ে যে মানে যারা ট্রাম্পের ভক্ত নয় বা ইন্ডিপেন্ডেন্ট ভোটার, তাদের মধ্যে যে একটা বড় অংশ ট্রাম্পকে ভোট দিবে কি দিবে না সে বিষয়টি নিয়ে মানে আগে সিদ্ধান্ত থেকে সরে আসবে না সে কথা বলতে পারে না, বরং সে সম্ভাবনাই বেশি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রফেসর মেহনাজ মোমেন, আপনি কি যুক্ত করবেন এবার? হ্যাঁ, আমিও একমত, কিন্তু এখন আবার আরেকটা জিনিস আছে যে ইন্ডিপেন্ডেন্ট ভোটার খুবই জরুরি, কিন্তু আপনার সুইং স্টেট সেখানে দেখতে হবে, সেখানে তাদের প্রেজেন্স, কারণ অন্য জায়গায় মোটামুটি অন্য সব স্টেটের আমরা ফল হবে আমরা জানি। হ্যাঁ, তো এখন আমি আলাদা করে আমি ঠিক জানি না আসলে যে মিশিগান, পেনসিলভেনিয়া ইন্ডিপেন্ডেন্ট মানে পার্সেন্টেজ কত। তবে একটা জিনিস বাইডেনের জন্য খুবই খারাপ, আমরা দেখছি বাইডেন অনেকখানি মাইনরিটি ভোট হারিয়েছে। হ্যাঁ, কাজে এখন এই সমস্ত ভোটগুলি যদি উনি ফিরে পেতে পারে, হ্যাঁ, তাহলে উনার অবস্থা আরো দৃঢ় হবে। কিন্তু আমিও একমত, ইন্ডিপেন্ডেন্ট ভোটার। আর এবার আমার কাছে মনে হচ্ছে যে
ট্রাম্পের এই সমস্ত কারণে অনেক পোল যেগুলো আসছে বা বাইডেনেরও অনেক পোল আসছে, সেখানে আপনার পুরোপুরি কি বলবো মানে সত্যিটা অনেকখানি প্রতিফলিত হচ্ছে না। অনেক মানুষ আছে যারা ট্রাম্পকে ভোট করবে বলতে চাচ্ছে না, অনেক মানুষ আছে যারা বাইডেনকে ভোট করবে বলতে চাচ্ছে না। এই দুইটাই ব্যাপার এসছে। তারপরে এবার আমরা যে থার্ড পার্টি ক্যান্ডিডেট, বিশেষ করে আপনার আরএফ কে সব স্টেটে না কিন্তু কোন কোন স্টেটে, যেমন অ্যারিজোনাতে হয়তো একটা মানে সেখানে একটা কি বলবো, এবং অ্যারিজোনা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেট, সেখানে হয় বাইডেন বা ট্রাম্পের থেকে অনেকখানি ভোট চলে যাবে, কিন্তু কার থেকে যাবে সেটাও আমরা এখন বলতে পারছি। আচ্ছা, আপনার কাছে প্রশ্নটি একটু আরেকবার করতে চাই। এটি হচ্ছে যে আমরা দেখলাম সিএনএন এর একটা বিশ্লেষণের একটি রিপোর্ট বেরিয়েছে, একটা বিশ্লেষণ রিপোর্ট নয়, সেটা হচ্ছে ক্যান এ কনভিক্ট রান ফর প্রেসিডেন্ট, এটা সিএনএন সেখানে একটা বিশ্লেষণ দেওয়া হয়েছে, যেটি আপনারা এরই মধ্যে আলোচনা এনেছেন। দর্শকদের জানার কারণে আমরা একটু বলি, সেখানে বলা হয়েছে যে আমেরিকার সংবিধানে প্রেসিডেন্ট হতে হলে 3টি যোগ্যতা লাগে: বি এ ন্যাচারাল বর্ন সিটিজেন, be at least 35 years old, have been a US resident for at least 14 years, এবং এই 3টি ক্ষেত্রেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যোগ্য, কারণ এর আগে তো তিনি প্রেসিডেন্ট ছিলেনই, সুতরাং যোগ্য। তবে এখানে আরেকটি বিষয় এসছে, সেটি হচ্ছে যে ট্রাম্প মিট অল 3 রিকোয়ারমেন্টস। দেয়ার ইজ মানে তর্কাতীতভাবে মানে তর্কযোগ্য একটি বিষয় এখানে এনেছেন, সেটা হচ্ছে অ্যানাদার ক্রাইটেরিয়া, যেটি হতে পারে 14তম সংশোধনী 14th amendment, যেটি where it states that no one who has previously taken an oath of office who engages in insurrection can be an officer of the United States। মানে ওই যে যদি কেউ এরকম বিদ্রোহের উস্কানিদাতা ওই সাথে যুক্ত থাকে, তবে এই ক্ষেত্রে ইউএস Supreme Court ruled earlier this year that Congress would have to pass a special law invoking this prohibition. That's not happening anytime soon. তো এই জায়গা থেকে একটু আপনার একটু মতামত চাই। এটা তো সিভিল ওয়ারের সময় করা হয়েছিল, এটার একটা কনটেক্সট আছে, কিন্তু এখন এইটাকে যদি ধরে কেউ আগাতে চায় বা ডেমোক্রেটরা আগাতে চায়, সেখানে আপনার সুপ্রিম কোর্টে যেতে হবে, এবং সুপ্রিম কোর্ট থেকে যে রায়গুলো আসবে সেগুলো ট্রাম্পের পক্ষে যাওয়ারই সম্ভাবনা আছে। এবং যেই সুপ্রিম কোর্ট যেটা খুব বুদ্ধির সাথে করছে, যে এই বলটাকে তারা কংগ্রেসের দিকে ফেলে দিচ্ছে, কংগ্রেসকে দায়িত্ব দিচ্ছে, এবং আমরা জানি যে কংগ্রেসে এরকম একটা আইন পাশ করা অসম্ভব ব্যাপার। এখানে আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের কিন্তু ইতিহাসে আছে যে সোশ্যালিস্ট পার্টির ইউজেন ডেভ, তিনি যখন একবার জেলে ছিলেন, উনি সেখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। হ্যাঁ, 1920 সালের ঘটনা এটা। এটা 1920 সালের ঘটনা, বহু আগে। বহু আগের কথা। কিন্তু মানে ইতিহাসে আছে, মানে আসলে যদি ট্রাম্পকে পরাজিত করতে হয়, ওনাকে করতে হবে ব্যালট বক্সে পরাজিত। সুতরাং এগুলো কোনো ফ্যাক্টর না আপনারা বলছেন। জি, মোহাম্মদ মালেক, আপনার কাছে আর একটু বিরতিতে যাবার আগে, সেটি হচ্ছে এটি খুবই চমৎকার একটি কথা বলেছেন। আসলে অপরাধ যদি কেউ করে থাকেন তার শাস্তি হবে, আইনি প্রক্রিয়া সেটি আছে, কিন্তু এগুলোকে কাজে লাগিয়ে ঠিক আইনি প্রক্রিয়ার বিষয়টিকে ঠিক নির্বাচনে প্রভাব এটি পড়তে পারে, কিন্তু সেটির ব্যালট বাক্সে যেটি বলছিলেন, মানুষ ভোট দেবে কি দেবে না তার উপরে আপনি কি বলবেন? না, আমি কিন্তু কিছু শুনতে পাইনি শামীম ভাই আপনার কথাগুলো। এখনো শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আমরা মানে প্রফেসর মেহনাজ মোমেন বলছিলেন আসলে সবকিছু নির্ধারিত হবে মানুষের মতামত, ব্যালটে তারা কি দিচ্ছেন তার ব্যাপারে, ওইটাই বলছিলাম আর কি। না, কিন্তু আমি এখানে এই যে ট্রাম্পের নির্বাচন করতে পারবে কিনা এই প্রসঙ্গে একটি লাইন শুধু যোগ করি। আপনি যেটা 14th অ্যামেন্ডমেন্টের যে ধারাটির কথা বললেন, সেখানে কিন্তু বলা আছে যে যদি ইনসারেকশনের কাছে কোনো পাবলিক অফিসার মানে নির্বাচিত কোনো ব্যক্তি ইনসারেকশনের সাথে ইনভলভ থাকে, তাহলে উনি পরবর্তীতে আর কোনো মানে পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না, অফিসার। তো এখানে এই অফিসার শব্দটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। সেটা কি অফিসার, প্রেসিডেন্ট অফিসার নয়, অর্থাৎ প্রেসিডেন্ট কি অফিসার হবেন না অফিসার হবেন না। তো ওই আলটিমেটলি এটা সংজ্ঞা নির্ধারণ করার জন্য ওই সুপ্রিম কোর্টে যাবে, এবং সেখান থেকে এটা কংগ্রেসের উপর চলে আসতে পারে যে ওয়েদার প্রেসিডেন্ট ইজ অফিসার অর নট। আচ্ছা, আপনাদের দুজনকে ধন্যবাদ। আসলে একটা ছোট বিরতিতে যাই, ফিরে এসে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনাদের কথা শুনবো, আর এই বিষয়ে যদি আর কিছু থাকে সেটিও নিশ্চয়ই শুনবো। একটা বিরতির পর ফিরে এসে বাদবাকি আলোচনা। প্রিয় দর্শক, যাচ্ছি বিরতিতে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন।
Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরও একবার, যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশিয়া দখলে নেয়া, মানে রাশিয়া যে জায়গাটি দখলে নিয়েছে খার্কিভ, সেই শহরে আমেরিকার দেয়া অস্ত্র রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে ব্যবহারে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ কয়েকটি মিত্র দেশ বেশ কিছুদিন ধরে আমেরিকার উপর চাপ দিয়ে আসছে যাতে আমেরিকার দেয়া অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার ভেতর হামলা চালানোর অনুমতি দেওয়া হয়, যার ধারাবাহিকতায় প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার দখলে থাকা খার্কিভ ও সেখান থেকে সীমান্তের ওপারে কাছাকাছি রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর এই অনুমতি দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্তে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা এবং এই এই যুদ্ধে ইউক্রেন কতটা আরও সক্রিয় হতে পারবে, কি মনে করেন মোহাম্মদ মালেক? জি দেখুন শামীম ভাই, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেকবার কথা বলেছি। আমি কিন্তু একটি কথা সবসময় বলেছি যে আজকে বর্তমান বিশ্বে যে যুদ্ধগুলো হয়, এই যুদ্ধে আসলে কিন্তু চূড়ান্ত বিজয় কারো হয় না। যুদ্ধরত প্রত্যেকটা পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। আপনি দেখুন, এই যে 2 বছর ধরে যুদ্ধ চলেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে চলছে, হ্যাঁ রাশিয়া একটু ভালো অবস্থানে আছে, যে সে ইউক্রেনের যে ডনেস্ক এবং খার্কিভ অঞ্চলের বিশাল অংশ তার দখলে নিয়েছে। কিন্তু রাশিয়ার এর জন্য কত মূল্য দিতে হয়েছে সেই হিসাবটা তো আমরা জানি না। এবং তার যে অর্থনৈতিক বিপর্যয়, তার যে জানমালের ক্ষতি, এগুলো বিশাল একটা ক্ষতিগ্রস্ততা তার মধ্যে আছে। কিন্তু তারপরে কিন্তু ইউক্রেনকে দখলে নিতে পারেনি রাশিয়া। কাজে চূড়ান্ত বিচারে চূড়ান্ত বিজয় কখনো রাশিয়ার হবে না যে পুরো ইউক্রেন সে দখল করে নেবে। ঠিক তেমনিভাবে ইউক্রেনেরও কিন্তু যে ক্ষয়ক্ষতি, সেটিও কিন্তু একেবারে প্রচণ্ডভাবে অতি উচ্চ মূল্য দিতে হচ্ছে ইউক্রেনকে। তার তো 2টি অঞ্চল রাশিয়ার অধীনেও চলে গেছে। এখন আদৌকে সেটা পুনরুদ্ধার করতে পারবে? এখন যদি কোনো পিস আলোচনা হয়, শান্তি আলোচনা, সেখানেও কিন্তু দেখবেন যে যার যার অবস্থান স্ট্যাটাস কো চাবে রাশিয়া, যে যে অবস্থায় আছে এই অবস্থাতেই যুদ্ধবিরতি। তার এই অঞ্চল দুটো ফেরত নেওয়া রাশিয়ার কাছ থেকে ইটস ভেরি ডিফিকাল্ট। তো তাহলে এইরকম একটি অবস্থায় কিন্তু যারা পশ্চিমা মিত্র আছে আমেরিকার এবং ইউক্রেনের, স্পেশালি আপনি যেটি বললেন ফ্রান্স এবং জার্মানি এবং ব্রিটেন, তারা কিন্তু বলেছে যে রাশিয়া ইউক্রেনের যে অস্ত্র তারা সরবরাহ করেছে পশ্চিমা দেশগুলো, সেগুলো যাতে রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করতে পারে। তো এটি কিন্তু এখন আসছে এইভাবে। তাহলে এখন দেখুন যে এটি কি আসলে যুদ্ধের ইউক্রেনের জন্য কোনো ভালো ফল নিয়ে আসবে? তো আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। সেটি করেও কিন্তু আলটিমেটলি ইউক্রেন তার যে দখলের বাইরে চলে যাওয়া, যে তার নিজস্ব ভূমি, সেটি উদ্ধার করতে পারবে বা রাশিয়ার তেমন বড় ক্ষতি করতে পারবে, আমি সেটা মনে করি না। বরং যেটি সম্ভাবনা আছে, ভয় আতঙ্ক যেটি আছে, সেটি হলো যে ওদের কিন্তু স্পষ্ট বলেছে যে ওয়েস্টার্ন উইপন যদি তার দেশের মধ্যে ব্যবহার করা হয়, তাহলে এটা একটা ওয়াইডার ওয়ারকেই আমন্ত্রণ জানাবো পশ্চিমা বিশ্ব। তার তখন উনি প্রশ্ন করেছেন, ডু ইউ ওয়ান্ট এ গ্লোবাল কনফ্লিক্ট? তার সে ভয় দেখাচ্ছে যে তখন আর কনফ্লিক্টটা এটা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে থাকবে না, একটা গ্লোবাল কনফ্লিক্ট হবে। এবং তা যদি হয়, ইন দ্যাট কেস কিন্তু ওই যে আপনি যেটি বললেন কার ফল হবে বা কে জয়লাভ করবে, সে জয়লাভের চেয়ে বরং বিশ্ব আরো নতুন করে একটা বিপদের মধ্যে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রফেসর মেহনাজ মোমেনের কাছে 2টি প্রশ্ন নিয়ে যেতে চাই। প্রথমত, আসলে দেখুন, ইউক্রেনকে যারা অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, যদি সেই অস্ত্র সে ব্যবহারই না করতে পারে যুদ্ধে, তাহলে এই অস্ত্র দেওয়ার কি মানে? সেটি কি শুধু তার অভ্যন্তরে তাদেরকে ঠেকানোর জন্য? এখন যদি অন্য দেশ তার ভূমিতে আঘাত করে, তাহলে সে তো তাকেও পাল্টা জবাব হিসেবে তার ভূমিতে আঘাত হানতে পারে।
কিন্তু তার জন্য একটা অনুমতির প্রয়োজন হলো এবং অনুমতি দেওয়া হয়েছে। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে এর প্রতিক্রিয়ায় আসলে রাশিয়া কি করতে পারে, যেটি বলছিলেন মোহাম্মদ মালেক, আপনি কি বলবেন? হ্যাঁ, এটা যেমন আমেরিকার যে ল আছে, আমরা যখন কোনো যুদ্ধে অস্ত্র সরবরাহ করি এটা ডিফেন্সিভ কারণে ইউজ করা যায়। এখন এটাকে অনেকভাবে ডিফাইন করা যায় যে কতটুকু হলে ডিফেন্সিভ, কোনটা অফেন্সিভ, কিন্তু মোটামুটি ভাবে এখন বাইডেন যে অনুমতিটা দিলেন সেখানে আর কোনো রেড লাইন কিছুই নাই। তারা এই অস্ত্র যে কোনো তারা নিজেরাই ইনস্টিগেট করে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ চালাতে পারবে আর কি এই অস্ত্র ব্যবহার করে। তো আপনি যে কথাটা বলছেন যে অস্ত্র দিলে অস্ত্র ব্যবহার করতে পারবে না, তা কিন্তু না, কিন্তু প্রত্যেকটা অস্ত্র ব্যবহারেরই নিয়ম আছে। তো আমরা যেমন ইসরায়েলকেও আমরা এই কথাই বলি যে ডিফেন্সিভের কারণে, কিন্তু সেখানে তো আমরা অবশ্যই সেটার ডেফিনিশনটা অনেক চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এখন আপনি যেটা বলছেন আমি মালিক ভাইয়ের সাথে একেবারে একমত যে এটা দিয়ে যুদ্ধটা আরো অ্যাক্সিলারেট করা হবে এবং এইটা রাশিয়া এবং ইউক্রেনের জন্য ভালো হবে। কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদিও এটাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলছি, এটা আসলে একটা প্রক্সি ওয়ার। তো এখানে অনেক রকমের পাওয়ার যুক্ত আছে এবং তাদের স্টেক গুলো অনেক বেশি হাই এবং তাদের স্টেক গুলো ডিফারেন্ট। ইউক্রেন আর রাশিয়ার যে স্টেক, সেখানে রাশিয়ার অনেকটা আছে যে তাদের পলিটিক্যাল স্টেটাসের, ইউক্রেনের অনেকটা আমি বলবো তাদের একদম মরিয়া, তাদের নিজেদের নিরাপত্তা, তাদের নিজেদের জানমাল, এগুলোই তাদের স্টেক। কিন্তু আমেরিকার স্টেক কিন্তু খুবই ডিফারেন্ট। আমেরিকার স্টেক কিন্তু ইউক্রেনে কত মানুষ মারা যাচ্ছে, ইউক্রেনে কত ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু আমাদের স্টেক না। এটা হচ্ছে যে গ্লোবাল স্টেজে আমেরিকার পাওয়ারটাকে কতটা অক্ষুণ্ণ রাখা যায় এবং পুটিনকে কতখানি দুর্বল করা যায়। তো এই স্টেকটা কিন্তু ডিফারেন্ট। তো এখন এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়, রাশিয়ার জন্যও ভালো হবে না, ইউক্রেনের জন্য তো হবে নাই। কিন্তু আমেরিকা চাচ্ছে যে এই জায়গাটা একটা যে কোনো স্ট্যাটাস কোতে থাকতে চাচ্ছে, যাতে কোনোভাবে রাশিয়া কোনোভাবে বিজয় ঘোষণা করতে না পারে। এখন এমন একটা জায়গায় যদি যেতে পারে যেখানে ইউক্রেন আর বারবার আক্রমণ করতে পারবে না, এবং ইউক্রেনের যে এই ব্যাপারটা এখানে দুটো জিনিস আছে যুদ্ধে, একটা হচ্ছে ম্যান পাওয়ার, আরেকটা হচ্ছে আপনার এই যে অস্ত্রশস্ত্রের প্রবলেমটা হতো আমেরিকা আপনার সমাধান করতে পারবে, অন্য ইউরোপিয়ান দেশে পারবে, কিন্তু ইউক্রেনের একটা বিশাল একটা সমস্যা হচ্ছে তাদের ইনাফ মানুষ নাই যে যুদ্ধ করতে পারে। তো এখন রাশিয়া একটা জায়গায় স্টেলমেট বিজয় ঘোষণা করতে পারে, কিন্তু আসল যে সমস্যাটা হচ্ছে যে ইউক্রেনের যে ক্ষতিটা হচ্ছে এটা একটা অপূরণীয় ক্ষতি। এখন কিন্তু ইউক্রেনের যারা মিত্র শক্তি তাদের উচিত যেভাবে করেই হোক একটা পিস ডিল করা, কারণ তা না হলে ইউক্রেনের অবস্থা দিনে দিনে আরো অনেক খারাপ হবে এবং এই ক্ষতি কিন্তু কোনোভাবে পূরণ করার। আচ্ছা, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা আজকের জন্য সবশেষ বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে প্যালেস্টাইনকে স্বাধীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ কিছু দেশ স্বীকৃতি দিয়েছে, কিন্তু সেটি তো আসলে অনেক লম্বা প্রক্রিয়া এবং আরও অনেক ইনভলভমেন্ট লাগবে, যেটি এর আগে আপনারা আপনাদের আলোচনায় বলেছেন। আজকে একটি যে ডেভেলপমেন্ট সেটি হচ্ছে চায়নার একটি মন্তব্য। এটি হচ্ছে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র ও তার পূর্ণ সার্বভৌমত্বকে চায়না সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার বেইজিংয়ে 10ম চায়না আরব সামিটে এ কথা বলেছেন তিনি। এ সময় গাজায় জরুরি যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রভিত্তিতে সংকট সমাধানের আহ্বান জানান তিনি। গাজায় সীমাহীন দুর্ভোগের অবসানে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনেরও আহ্বান জানিয়েছেন তিনি বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় চায়না। অনুষ্ঠানে ইজিপ্টের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি ইসরায়েলের নৃশংসতা, তার ভাষা এবং দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এখন এই সবশেষ পরিস্থিতিতে এবং এখন চায়নার এই উদ্যোগ প্রফেসর মেহনাজ মোমেন কিভাবে দেখছেন? এটা তো আমরা দেখব যে এই যুদ্ধে আমেরিকার যে আপনার সাংঘাতিক রকমের একটা ইউনি পাওয়ার ছিল বিশ্বে, সেটা কিন্তু অনেকখানি আপনার সেই জায়গায় আমেরিকা নাই, কারণ আমেরিকা নিজেকে প্রমাণ করেছে যে তারা কোনোভাবেই নিউট্রাল তো নাই এবং তারা একটা বিশ্বস্ত একটা মধ্যস্থতা করার মতো তারা সেই জায়গায় নাই।
তো এখন আমরা দেখছি ওই জায়গাটা পূরণ করার জন্য বিভিন্ন দেশ চেষ্টা করছে, কিন্তু যারাই চেষ্টা করছে তারা ধরেন অনেক গ্লোবাল সাউথ থেকে, এখানে সবচেয়ে উল্লেখযোগ্য এখানে আমি বলবো এই চায়নার ভূমিকা। কারণ চায়না এখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ডের যে কয়টা সুপার পাওয়ার আছে তার মধ্যে চায়না অন্যতম, আমেরিকার প্রতিদ্বন্দ্বী। চায়না ঐতিহাসিকভাবে চায়না ইকোনমিক্যালি আপনার ইকোনমিক প্রভাব বিস্তার করে। তারা সবসময় ট্রেড এবং ইকোনমিক রিলেশন ইন্টারেস্টেড, তারা কিন্তু পলিটিক্যাল রিলেশনে অত ইন্টারেস্টেড না। তো এই জায়গাতে তো আমার একটা প্রশ্ন জাগে, এটার মধ্যেও কি কোনো ইকোনমি দেখতে পাচ্ছে চায়না? এর মধ্যে কি স্বার্থ আছে? নিশ্চয়ই আছে। তারা কি সমাধান চায় নাকি আরবের সাথে সম্পর্ক চায়? হ্যাঁ, শুধু সেটা না, চায়নাও নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় একটা অনেক বড় সুপার পাওয়ার হিসাবে, এবং শুধু ইকোনমিক ইনফ্লুয়েন্স দিয়ে সেটা হবে না। এই প্রথমবারের মতো তারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও তারা চেষ্টা করছে। কিন্তু যেখান থেকে এই কি বলবো মানে এই চেষ্টাগুলো আসুক, এইটা থেকে এইগুলো একটা চাপ প্রয়োগ করা হচ্ছে। কারণ একমাত্র আমরা দেখছি যে বিশ্ব মঞ্চে বেশিরভাগ দেশই কিন্তু প্রায় 90% দেশ এবং পৃথিবীর মানে আপনি যদি অধিবাসীদের কথা চিন্তা করেন, মানে 90% বেশি বিশ্বের অধিবাসীরা তারা চায় এই গাজা যুদ্ধের অবসান হোক, প্যালেস্টাইন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত হোক এবং শান্তি ফিরে আসুক। হ্যাঁ, তো এখানে আপনার সবচেয়ে বড় বাধা কিন্তু আমেরিকা। তো আমেরিকাকে আপনার অন্যান্য যে ছোট ছোট দেশগুলো তারা যাই বলুক না কেন, আমেরিকা সেটাকে আপনার গ্রাহ্য করে না। কিন্তু চায়না এখানে যদি এই কথা বলে, এটা কিন্তু আপনার ডিপ্লোমেসিতে একটা অনেক বড় পরিবর্তন হতে পারে, এবং মানে এই ধরনের পরিবর্তনগুলো আসতে হবে। কারণ আমেরিকা তার ফরেন পলিসি নিজের থেকে চেঞ্জ করবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ আজকের জন্য শেষ বলবেন মোহাম্মদ মালেক। জি শামীম ভাই, আমি বিষয়টি ওইখান থেকে শুরু করতে চাই যেখানে মেহনাজ আপা বললেন যে সবকিছুর সঙ্গে চায়নার ইকোনমিক বিষয়টা প্রায়োরিটি থাকে বেশি। মানে কথাটা সত্য। আপনি যদি লেটেস্ট কিছু চেঞ্জ দেখেন আন্তর্জাতিক বিশ্বে এই ইসরায়েল গাজার যুদ্ধ নিয়ে, তাহলে এটি বুঝতে আরও আমাদের সুবিধা হবে। একটি হলো যে এই ইসরায়েল কিন্তু আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক বিশ্বে তার বন্ধু হারাচ্ছে এবং একা হয়ে যাচ্ছে, গেল এক। নাম্বার টু, মোস্ট রিসেন্ট ডেভেলপমেন্ট যে ইউর দুইটি দেশ এবং নরওয়ে নতুন করে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। আবার একমাত্র ব্রিটেন ছাড়া আদার যে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো আছে তারা কিন্তু বিষয়টিতে কিছুটা মানে নীরব এখন, মানে অর্থাৎ ইসরায়েলকে ওইভাবে যে সমর্থন দিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি না। বরং আমেরিকার এনগেজমেন্ট আরও বেড়ে যাচ্ছে এই যুদ্ধে। আপনি যদি দেখেন গতকালকে যে নিকি হেলি যে দেখা করলো নেতানিয়াহুর সাথে, সেখানে কি বলেছে সে, তার কথাগুলো শুনলে দেখবেন যে যুদ্ধটা এখন আমেরিকার হয়ে গেছে। তিনি স্পষ্ট বলেছেন যে ইসরায়েলের যুদ্ধ মানে আমেরিকার যুদ্ধ, ইসরায়েলের বিজয় মানে আমেরিকার বিজয়, কারণ ইসরায়েল আমেরিকার শত্রুর বিরুদ্ধে লড়ছে। এখন আমরা একটু শেষের দিকে, তো আপনি যদি চায়নার ইনভলভমেন্টটা নিতে বলেন তাহলে আমি দেখবো যে এই যে এরকম একটা অবস্থায় যেখানে ইসরায়েল একা হয়ে যাচ্ছে আমেরিকা সহ, এবং প্যালেস্টাইনের প্রতি সহানুভূতি বাড়ছে আন্তর্জাতিক বিশ্বে, সেইখানে চায়নার প্রেসিডেন্টের এই যে এখনকার যে স্ট্যান্ড, এটি অত্যন্ত সিগনিফিকেন্ট বলে আমি মনে করি, এবং এটি একটা পিস ডিলের দিকে যেতে, বিশ্বকে যেতে বা যারা আমেরিকা সহ ইসরায়েল এবং অন্যান্য যারা মিত্র দেশ আছে। এখানে একটা প্রশ্ন, আমরা কিন্তু চায়নাকে এরকম কমেন্ট করতে দেখি কিন্তু উদ্যোগ নিতে দেখি না কখনোই। তারা কথা বলে একটা কথা বলার জন্যই বলে। না না না, উদ্যোগ নিতে চায়নার উদ্যোগ নেওয়ার কিছু নাই, কারণ চায়না কিন্তু কখনো ওইভাবে ইন্টারফারেন্স কোনো দেশে করে না। কিন্তু চায়নার যে এনগেজমেন্টটা থাকে সেটা মেনলি মানে এই ইনফ্রাস্ট্রাকচারাল বা ইকোনমিক এনগেজমেন্ট থাকে। আপনি যদি রিসেন্ট যে এনগেজমেন্টগুলো দেখছেন আরব বিশ্ব, আফ্রিকান এবং এশিয়াতে চায়নার এই মানে ইকোনমিক কোঅপারেশন বা ডিল, এটি কিন্তু অনেক বেশি এনগেজমেন্ট অনেক বেশি বেড়ে গেছে। কাজে সেই দিক থেকে কিন্তু আমেরিকাও চিন্তা করছে যে এভাবে যদি, যেহেতু বিশ্ব জনমত বা অধিকাংশ দেশ এখন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে, এরকম অবস্থায় চায়না যদি, চায়নার নেতার এই ধরনের বক্তব্য বরং মানে অনেক রাষ্ট্রকে চায়নার মুখী করে দেবে, মানে আমেরিকা বা এর দিক দিয়ে সেই বিষয়টি কাউন্টে নেবে। এখানে চায়নাকে নতুন করে কিছু করতে হবে না,
তার অবস্থানটাই আমেরিকা উদ্বিগ্ন করবে, যেন তাড়াতাড়ি বিষয়টিতে একটা সমাপনের দিকে যাওয়া যায় কিনা, যাতে চায়নার দিকে বিশ্ব ঝুঁকে না যায়। এটা ওই যে আন্তর্জাতিক কর্তৃত্ব নিয়ে যে মানে অবস্থানটা, সেটির জন্যই সে এটা করতে। আপনাদের দুজনকে ধন্যবাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। শেষের বিষয়টি যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল, আমাদের সময়ের কারণে আরও একটু আমরা আলাপ করতে পারলাম না, এবং মোটামুটি আমাদের সময় এখানেই শেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা এতক্ষণ দেখছিলেন আওয়ার ডেমোক্রেসি, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।